সকালে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকছেন 6 চিকিৎসক সহ 14 জন। নির্বাচনী দায়িত্বে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। সুষ্ঠু ভোটেই জন্ম নেবে নতুন বাংলাদেশ। যথাসময়ে নির্বাচনের ঘোষণা চায় বিএনপি। তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ইসি বৈঠক। এবং জুলাই আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করায় বিচারের মুখোমুখি হাসিনা পুত্র জয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালে। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবিশিরা লিজা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আজ সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সার্বক্ষণিক চিকিৎসার জন্য নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14 জনের একটি দল। আরও জানাচ্ছেন মফিউর রহমান। শারীরিক নানা জটিলতা নিয়ে গেল 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েকদিন পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। ঢাকায় আসেন চীন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। গঠন করা হয় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড। বুধবার রাত থেকে 12 ঘণ্টার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ শেষে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার চিকিৎসায় বিঘ্ন হবে না। ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে থাকবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। এদিকে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন, যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই ব্রিফিংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া এবং মোনাজাত করা হবে বলেও জানান তিনি। প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতির বিষয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ লিজা। এখন মধ্যরাত, আমি দাঁড়িয়ে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। ধন্যবাদ লিজা। এখন মধ্যরাত, আমি দাঁড়িয়ে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। এই পরিস্থিতিই বলে দেয় সময় কত গুরুত্বপূর্ণ। চারদিকে উদ্বেগ, উৎকণ্ঠা, আহাজারি এবং মানুষের অপেক্ষারত দীর্ঘশ্বাস।
এখানে যেন প্রতিটি নিঃশ্বাসেই লেখা আছে আশার গল্প। আগামীকাল ভোরে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে ভর্তি করা হবে লন্ডনের সুপার স্পেশালিটি ব্রিজ হাসপাতালে। বেগম জিয়ার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক দল সহ যাবেন 15 জন। ইতোমধ্যেই বেগম জিয়ার সফর সঙ্গী হতে লন্ডন থেকে রওনা হয়েছেন তার পুত্রবধূ। তাদের যাত্রা হবে এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিশেষ ফ্লাইটে, যেটি পাঠিয়েছেন কাতারের আমির। তার এই মানবিক সহায়তাকে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে প্রশংসার চোখে দেখা হচ্ছে। হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তার লিভার জটিলতা, কিডনি সমস্যা এবং শ্বাস প্রশ্বাসজনিত কষ্ট সব মিলিয়ে পরিস্থিতি বেশ নাজুক। চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন। এছাড়া হাসপাতালের সামনের পরিস্থিতি ভারী করে তুলেছে মানুষের আহাজারিতে। বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের বিএনপি দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ কেউ দোয়া পড়ছেন, কেউ বা আল্লাহর কাছে বলছেন তাকে ফিরিয়ে দিতে। আসলে এটি একটি রাজনীতিবিদের শুধুই অসুস্থতার গল্প নয়, এটি বাংলাদেশের সাধারণ মানুষের আবেগের গল্প। রাজনীতির একটি শক্ত কণ্ঠ শুয়ে আছে হাসপাতালের বিছানায়, আর গোটা দেশ অপেক্ষায় আছে তিনি একটি সুসংবাদের। এমনটি প্রত্যাশা করছি আমরা বেগম জিয়া এবং তারেক রহমান সহ সুস্থ প্রত্যাবর্তন হবে বাংলাদেশে, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, এমনটি প্রত্যাশা করছি আমরা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। জি রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। আরও 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া সম্ভাব্য প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি প্রার্থীদের নাম অতি শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি। অসুস্থতার কারণে সারা দেশের মানুষ, প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন, তার রোগ মুক্তির জন্য রাত দিন কাজ করছেন। আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো 20-25টার মতো থেকে যাবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025 এটার নীতিগত অনুমোদন হয়েছে, সেটা সামনের দিকে আবার নতুন করে পেশ করা হবে। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 64 জেলার এসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম নেবে উল্লেখ করে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন রাজীব আহমেদ। নিজ কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি, এটাকে সর্বাঙ্গ
সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য, সবাই যেন একমত হয়, দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, যা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মানসিক প্রস্তুতি নিতে হবে। তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই 2 বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটাই ব্যবহার হলে ভালো হতো বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বিএনপি যথাসময়ে জাতীয় নির্বাচনের ঘোষণা চায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচনকে কেন্দ্র করেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিএসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন আশা জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে ভোটের মাঠে ভূমিকা রাখবেন বলেও আশা জানান নজরুল ইসলাম খান। আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা খুশি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন দমাতে হত্যার নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলকের নামে আনা অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। 24 জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে উত্তাল দিনগুলোতে দফায় দফায় বিঘ্নিত হয় ইন্টারনেট সেবা। 17 থেকে 28 জুলাই পর্যন্ত যা ছিল পুরোপুরি বন্ধ। আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয় বলে দাবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, ইন্টারনেট বন্ধের পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এক ঘটনায় জুনায়েদ আহমেদ পলক সহ 3 জনকে 10 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। প্রসিকিউটর তামিম জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও ফোনে উস্কানিমূলক কথোপকথনের প্রমাণ মিলেছে। তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের বক্তব্য শেষ হয়েছে। 14 ডিসেম্বর আসামি পক্ষের বক্তব্যের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া এবং কাজ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে না বলে জানান আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। মেজবা রহমানের আরেকটি রিপোর্ট। 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান রাষ্ট্রপতি। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে ফের তিনি লিভ টু আপিল করেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনে আইনগত ত্রুটি রয়েছে। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আদালতে দফায় দফায় শুনানি ও আইনগত বিতর্ক চলার মধ্যে পর্যবেক্ষণ সহ লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সবকিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নাই। গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন, তারা সেইভাবেই এগিয়ে যাবেন। 106-এর এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি কাকে শুনবো, আমার শোনার প্রয়োজন আছে কিনা, এটা আমার ব্যাপার। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যহীন ও জুলুম মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য 8 দল গঠিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হজরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সচিবালয় সহ সকল প্রতিষ্ঠান কেবল আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশ কথা বলেন তারা। চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও কনিষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া চলতে বাধা নেই বলে রায় দেন। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি এই বিষয়টি তৃতীয় বিচারপতির বেঞ্চে পাঠাবেন বলে জানান আইনজীবী কায়সার কামাল। এমন পরিস্থিতি টার্মিনালের কার্যক্রম পরিচালনা করাটাও অযৌক্তিক বলে মনে করেন তিনি। যিনি প্রিজাইডিং জাজ, তিনি আমাদের পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ অনগোয়িং যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট মতো। অন দ্য আদার হ্যান্ড, পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাস স্ট্যান্ডি নেই এবং প্রিম্যাচিওর
আর আমরা ন্যাশনাল সিকিউরিটির উপরে আমাদের কিছু উপস্থাপনা ছিল মহামান্য আদালতে, সেটা তিনি ডিসএগ্রি করেছেন। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বিজয়ের মাস ডিসেম্বর। মিত্রবাহিনীর তীব্র বিমান হামলায় পাকিস্তান সশস্ত্র বাহিনী যখন নাস্তানাবুদ, তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, চীনের সহায়তায় পূর্ব পাকিস্তানের মেরুদণ্ড চিরতরে গুঁড়িয়ে দেওয়া হবে। এর মধ্যেই মিত্রবাহিনীর পক্ষ থেকে ঢাকার আকাশকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। ৭১-এর ৫ই ডিসেম্বরে খণ্ডচিত্র জানাচ্ছেন রাজীব আহমেদ। বছরের পর বছর নিষ্পেষিত কোণঠাসা করে রাখা বাঙালি এতটাই মারমুখী ও অপ্রতিরোধ্য হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি পাকিস্তানি বাহিনী। ১৯৭১-এর এই দিনে তীব্র বিমান আক্রমণে পাকিস্তানিদের বিপর্যস্ত করে বাংলার আকাশকে শত্রুমুক্ত করার ঘোষণা দেয় মিত্রবাহিনী। নৌপথে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া পাকিস্তানের সাবমেরিন PMS গাজী ধ্বংস করে দেয় মুক্তি সেনারা। এমন বিপর্যয়কর অবস্থায় ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, চীনের সহায়তায় মিত্রবাহিনীকে এমন শিক্ষা দেয়া হবে যে বাংলার জনগণ কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। অন্যদিকে মুক্তিযুদ্ধের এই দিনে চীন থেকে পাওয়া অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ৩টি জাহাজের চালান নিরাপত্তার কারণে চট্টগ্রাম থেকে গভীর সমুদ্রে সরিয়ে নেয় পাকিস্তানি বাহিনী। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। সরকারের আহ্বান উপেক্ষা করে ৩ দফা দাবি বাস্তবায়নের চাপ বাড়াতে আন্দোলনে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার এক ভার্চুয়াল মিটিংয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। ৩ দফা দাবির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়েছে। আন্দোলনে আমরা অবশ্যই একমত। আমরা চাচ্ছি যে শিক্ষকের ন্যায্য দাবি 11 গ্রেডটা সবাই পাক। তবুও আমাদের শেষ নতুন বছরে ওঠার জন্য সবাই যে উত্তীর্ণ হবে, এই পরীক্ষা অনেক মানবিক দিক থেকে আমরা বিবেচনা করে আমরা পরীক্ষাটা নিচ্ছি। শিশু প্রাকে যেহেতু পরীক্ষা নেয়, ওরা বাচ্চারা এই এলাকার ক্যাচমেন্টের বাচ্চারা স্কুলে আসতেছে, ওদের ক্লাস শ্রেণী কার্যক্রমের কিছুটা অংশ চলতেছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। বোতলজাত সয়াবিন তেলের দাম ১ লাফে বাড়ানো হয়েছে লিটারে ৯ টাকা। খোলা তেলের দামও বেড়েছে লিটারে ৫ টাকার মতো। তবে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামের তেল এখনও বাজারে আসেনি, তাই আগের দামেই বিক্রি হচ্ছে তেল। হাইব্রিড তুলা চাষে আগ্রহী কুষ্টিয়া জেলার কৃষক। উৎপাদন বাড়াতে এই মৌসুমে ২,০৫০ জন চাষিকে প্রণোদনার আওতায় এনেছে কৃষি বিভাগ। গেল বছর ৪,০০০ টাকা প্রতি মণ বিক্রি হলেও এবার উৎপাদন খরচ বাড়ায় বেশি দামের আশা করছে চাষিরা। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলতি মৌসুমে তুলা চাষের শুরুতে ক্ষতির সম্মুখীন হন চাষিরা। অতিবৃষ্টিতে বেশিরভাগ জমিতে ২ থেকে ৩ বার বীজ বপন করতে হয়েছে। এতে বিঘা প্রতি ২০,০০০ টাকা খরচ গুনতে হচ্ছে। এবার প্রতি বিঘায় ১৫ মণ তুলা উৎপাদন হওয়ার প্রত্যাশা করছেন চাষিরা, যা গেল বছরের তুলনায় বেশি। ১.৫ বিঘা জমিতে আমার ৩০,০০০ টাকা খরচ, যেহেতু বীজ পোতা লাগছে ৩ বার। ১ বিঘে জমিতে প্রায় ২২,০০০ টাকা মতন খরচ হয়েছে। অ্যাসিডের আক্রমণ বেশি, যেহেতু বর্ষা, সেই হিসাবে তুলার ফলন কম হওয়ার কথা। চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারণ এবং ক্ষেত রোগমুক্ত রাখার চেষ্টা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা। আমরা তুলা চাষিদেরকে প্রদর্শনী বা অন্যান্য বীজ অন্যান্য দিয়ে সহায়তা করি। বিশেষ করে কৃষি মন্ত্রণালয় ২ বছর ধরে তুলা চাষিকে উদ্বুদ্ধকরণের জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছে। তুলা চাষের তাদের একটা আগ্রহ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা
চাষিদেরকে একেবারে তুলা লাগানো থেকে শুরু করে এবং তুলাটা বিক্রয় পর্যন্ত তাদের সাথে লেগে থাকে। এবছর কুষ্টিয়া জেলায় তুলা চাষের লক্ষ্যমাত্রা 2450 হেক্টর, তবে আবাদ হয়েছে 2434 হেক্টর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ক্রীড়া ক্ষেত্রে নারী পুরুষের বেতনের বিভাজন কমাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়া অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানান ক্রীড়া উপদেষ্টা। ফুটবল। তুরস্কের ফুটবলে বড় ধরনের জুয়া কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় ইংলিশ প্রিমিয়ার লিগ। ব্রাইটনের মালিক ও চেয়ারম্যান টনি ব্লুমের বিরুদ্ধে 600 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,000 কোটি টাকার একটি গোপন বেটিং বা জুয়ার সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক চিফ অফ স্টাফ জর্জ কটারেলের বেটিং অ্যাকাউন্ট ব্যবহার করে এই কার্যক্রম পরিচালনা করা হতো। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সকালে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকছেন 6 চিকিৎসক সহ 14 জন। নির্বাচনী দায়িত্বে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। সুষ্ঠু ভোটেই জন্ম নেবে নতুন বাংলাদেশ। যথাসময়ে নির্বাচনের ঘোষণা চায় বিএনপি। তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ইসি বৈঠক। এবং জুলাই আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করায় বিচারের মুখোমুখি হাসিনা পুত্র জয়। গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালে। এই ছিল মোহনা সংবাদ। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।